আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। এত লম্বা সময় কেন মনে হচ্ছে কোথাও কোনো ঘাপলা আছে বললেন রিজভী। জনজীবনের সংকট সমাধানের দাবিতে ঢাকায় ২৭ নভেম্বর গণতন্ত্র মঞ্চের সমাবেশ। মিথ্যা বয়ান, ভয়ের পরিবেশ ও উন্নয়ন আচ্ছন্নতায় সৃষ্টি হয় কর্তৃত্ববাদী শাসক বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। এবং সর্বশেষ জানাবো ৫ সন্তানের জননীকে ধর্ষণ ও হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। এত লম্বা সময় কেন মনে হচ্ছে কোথাও কোনো ঘাপলা আছে বললেন রিজভী। সংস্কারের ৪ বছর সময় লাগবে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি আন্তর্জাতিক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা বিএনপিকে ভাবিয়ে তুলেছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কেন তিনি এত লম্বা সময়ের কথা বলছেন? এটা তো এত লম্বা সময়ের কথা নয়। মনে হচ্ছে সরকারের মধ্যে কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে। সরকারের মধ্যে কোথাও কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা এখন আমাদের ভাবিয়ে তুলেছে। জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ৪ বছরের মেয়াদের কথা বলেননি। রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই বিএনপি সহ সব গণতান্ত্রিক দল যে সরকারকে সমর্থন করেছে সেই সরকার দেশ চালাচ্ছে। ঠিক আছে, আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্য দিয়ে এগোতে হবে, কিন্তু আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা, এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আমার মনের মধ্যে কাজ করছে। ৪ বছর লাগবে সংস্কার করতে, কেন? এ প্রশ্ন তুলে রিজভী বলেন, সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব তো দিয়েছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলই তো তৈরি করেছে সংবিধান, সংসদ। এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখেছি। ঠিক আছে, এখনকার সুশীল সমাজ বা অন্তর্বর্তী সরকার তারা একটা পরামর্শ দিতে পারে সংস্কারের। কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে ৪ বছর লাগবে। এ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের মডেল। তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা, আমার মনে হয় কোথাও যেন একটা জটিলতা হচ্ছে। গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হচ্ছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য আমাদের সত্যিকার অর্থে ভাবিয়ে তুলছে। এর উদ্দেশ্যটা কি সেটা মানুষ জানতে চাইবে। জনজীবনের সংকট সমাধানের দাবিতে ঢাকায় ২৭ নভেম্বর গণতন্ত্র মঞ্চের সমাবেশ। বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর বিশেষ কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না, এমন পর্যবেক্ষণ গণতন্ত্র মঞ্চের নেতাদের। তারা বলেন, অত্যাবশ্যক খাদ্যপণ্য এখনো স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাই জনজীবনের সংকট সমাধানের দাবিতে ২৭ নভেম্বর সমাবেশের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। সোমবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২৭ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারের ১০০ দিনের সামগ্রিক কাজকর্ম ও রাজনৈতিক পদক্ষেপগুলো নিয়েও আলোচনা করেন মঞ্চের নেতারা। বৈঠকের পর গণতন্ত্র মঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতিকে বেসামাল হিসেবে আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয়, বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর বিশেষ কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না। অত্যাবশ্যক খাদ্যপণ্য এখনো স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করা বা কমিয়ে আনা হয়েছে, খুচরা বাজারে তারও কোনো প্রভাব নেই। বৈঠকের প্রস্তাবে বলা হয়, পুরানো মুনাফাখোরেরা বাজারের নিয়ন্ত্রণে এখনো বহাল। প্রস্তাবে তাদের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া টিসিবির তৎপরতায় যোগান বৃদ্ধি ও অভাবী পরিবারগুলোকে নগদ অর্থ দেওয়ার উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানানো হয়। প্রস্তাবে বলা হয়, বাজারের বেসামাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে। মিথ্যা বয়ান, ভয়ের পরিবেশ ও উন্নয়ন আচ্ছন্নতায় সৃষ্টি হয় কর্তৃত্ববাদী শাসক বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ৩টি উপাদানের উপর ভিত্তি করে কর্তৃত্ববাদী শাসক তৈরি হয়। প্রথমত মিথ্যা বয়ান, দ্বিতীয়ত ভয়ের পরিবেশ এবং তৃতীয়ত উন্নয়নের আচ্ছন্নতা। এই ৩টি হলো কর্তৃত্ববাদী শাসকের মূল উপাদান। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ৩ দিনব্যাপী বে অব বেঙ্গল কনভার্সন বা বঙ্গোপসাগর সংলাপের সমাপনী দিনের আলোচনা সভার
এক অধিবেশনে দেবপ্রিয় ভট্টাচার্য একথা বলেন। এদিন দুপুরে আয়োজিত অধিবেশনে দেবপ্রিয় ভট্টাচার্য একক বক্তা ছিলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ ৩ দিনব্যাপী এই সংলাপের আয়োজন করেছে। দেবপ্রিয় ভট্টাচার্য বর্তমানে অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত অর্থনীতি সংক্রান্ত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন। দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, কয়েক মাস আগে আমরা দেখেছি বাংলাদেশের ছাত্র জনতা কিভাবে দেড় দশকের কর্তৃত্ববাদী শাসককে ক্ষমতা থেকে নামিয়েছে। কর্তৃত্ববাদী শাসক ভিন্ন মতের গোষ্ঠীকে দমন করে, সবকিছু নিজের কর্তৃত্বে রাখতে চায়, এমনকি গণমাধ্যম, সুশীল সমাজ ও বেসরকারি খাতের ব্যবসায়ী সমাজকে নিজেদের সিস্টেমে অন্তর্ভুক্ত করে। দেবপ্রিয় ভট্টাচার্যের মতে মিথ্যা শুরু হয় তথ্যের বিচ্যুতি দিয়ে, যেমন বিনিয়োগ, কর্মসংস্থানের ফলানো-ফাঁপানো সংখ্যা দেখানো হয়। এর ধারাবাহিকতায় জিডিপি ও প্রবৃদ্ধিতে একই অবস্থা দেখানো হয়। এছাড়া কর্তৃত্ববাদী সরকার নিজেদের ধারাবাহিকতা রক্ষায় ভয়ের পরিবেশ তৈরি করে, যেখানে আপনি নিজের সামাজিক অবস্থান হারাবেন, নিজের পরিচয় হারিয়ে ফেলবেন, নিজের নিরাপত্তা হুমকিতে থাকবে। এমন পরিস্থিতিতে আপনি যদি কিছু বলেন তাহলে আপনাকে তুলে নেওয়া হবে। আপনার আত্মীয়স্বজন আপনাকে খুঁজে পাবেন না। আমরা বাংলাদেশে আয়নাঘরের কথা শুনেছি। ৫ সন্তানের জননীকে ধর্ষণ ও হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড। বরিশালের বাবুগঞ্জের ৫ সন্তানের জননীকে ধর্ষণ ও হত্যা মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ২ জনকে ১ লাখ টাকা করে জরিমানা করেছেন। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ রায় দেন বলে বেঞ্চ সহকারী কাজী মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বাবুগঞ্জের ভূতের দিয়া গ্রামের নরেন্দ্র চন্দ্র শীলের ছেলে শয়নচন্দ্র শীল ও একই গ্রামের মোহাম্মদ আতাহার ফকিরের ছেলে চা দোকানি সুমন ফকির। রায় ঘোষণার সময় উভয় এজলাসে উপস্থিত ছিল। মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০২২ সালের ১৩ই জানুয়ারি ভূতেরদিয়া গ্রামের বাড়ি থেকে কিছু দূরে সন্ধ্যা নদী থেকে ৫ সন্তানের জননী মরিয়ম বেগমের বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মেজ ছেলে ইমরান হোসেন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক অলিউল ইসলাম ২০২৩ সালের ৩০ এপ্রিল ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক অলিউল ইসলাম ২০২৩ সালের ৩০ এপ্রিল ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক অলিউল ইসলাম বলেন, শয়নচন্দ্র শীল ও সুমন ফকির গ্রামের সিসকে চুরিসহ নানা অপরাধমূলক কাজ করত। ধর্ষণ ও হত্যার শিকার মরিয়ম বেগমের এক সন্তানের সঙ্গে বন্ধুত্ব ছিল। এ সুবাদে মরিয়ম বেগমের বাসায় যাতায়াত ছিল। ঘটনার রাতে ছোট ছেলেকে কন্যার কাছে পাঠায়। এ বিষয়টি দেখে চায়ের দোকানি সুমন ফকির তখন শয়নকে ডেকে নারীকে ধর্ষণের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রাতে ঘরে যায়। তখন ওই নারীর দরজা না খুললে বেড়া ভেঙে প্রবেশ করে। পরে নারীকে ধর্ষণ করে শয়ন ও সুমন। তখন ওই নারী বিষয়টি জানানোর কথা বললে লাঠি ও বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে নদীতে মরদেহ ফেলে দেয়।